ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তারপর সবাই বিশ্লেষণ করছেন কার লাভ হলো কার ক্ষতি হলো। আসলে কার লাভ হলো কার ক্ষতি হলো, কে জিতলো কে পরাজিত হলো, এরকম নানান রকম বিশ্লেষণ কিন্তু কালকে থেকে শুরু হয়েছে। জামাত কি পেল, জামাতের বিষয়টা দেখেন। আমার ধারণা যে এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ধরনের বাড়ি খেলো জামাত ইসলাম। কারণ জামাত ঐক্যমত্য কমিশনে আলোচনা, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা চালাচ্ছে, আবার আন্দোলনও করছে। একসঙ্গে আলোচনা, একসঙ্গে ঐক্যমত্য কমিশনের নানা বিষয়ে তাদের যেই একত্র অবস্থান, তার সাথে কিন্তু আন্দোলনটা মানানসই না। কারণ আপনি কার বিরুদ্ধে আন্দোলন করছেন, মানে আপনার অর্জনটা কি? ঐক্যমত্য কমিশনের আপনি কিছু মানেন না, তো বিএনপিও তো কিছু মানে না, এবি পার্টিও কিছু মানে না, ওই এনসিপিও কিছু মানে না। তো সবাই যদি আন্দোলন করে তাহলে কি থাকবে? আপনাকে কিছু মানতে হবে, কিছু ছাড় দেওয়া হবে, এটাই তো। তো আপনি কয়েকটা বিষয় মানেন না বলে আপনি আন্দোলন শুরু করলেন। ডক্টর ইউনূসকে মানতেই হবে কি? সেটা হচ্ছে নভেম্বরে গণভোট দিতে হবে। নভেম্বরে গণভোট না দিলে জাতীয় নির্বাচন হবে না, সংসদ নির্বাচন হবে না। আগে হলো গণভোট অর্থাৎ এবং আদেশ সংস্কার, সেই ব্যাপারে পার্লামেন্টের উপর বিশ্বাস নেই। নির্বাচনের পর যদি বিএনপি ক্ষমতা আসে মানবে না, সুতরাং এখনই এটা আইনে রূপ দিতে হবে। এরকম দাবিতে বেশ বড় শোডাউন, এবং তাদের কর্মসূচি ছিল যে যমুনা ঘেরাও করবে, সেখানে অবস্থান কর্মসূচি পালন করবে। আজকে দেখেন তো, আজকের দিনটা শুক্রবার, আজকের দিনটা কিন্তু জামাতের। কালকে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ভাষণের পর তাদের তো তেমন প্রতিক্রিয়া হওয়ার কথা যেখানে আজকে তারা ফাটায় ফেলবে সারা দেশে। আজকে কোনো কর্মসূচি নেই, কর্মসূচি দেওয়ার মতন অবস্থা নেই। তার মানে রাজনৈতিকভাবে কিন্তু বড় ধরনের একটা ধরা খাইলো জামাত ইসলাম। তারা কিলটা হজম করছে বা করতে হচ্ছে, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না যে আমি তো প্রচন্ড ব্যথা পাইছি। মুখ বুজে, ওই যে সহ্য করা, সেই মুখ বুজে তাদেরকে সহ্য করতে হচ্ছে। কারণ যেভাবে গণভোটটা সাজানো হয়েছে, এটা কি জমবে বলেন? ইভেন জামাতের যে প্রার্থী যে এলাকায় থাকবে, ওই এলাকায় জামাত প্রার্থী একবারও কি গণভোটের বিষয়বস্তু, এবং বিষয়বস্তু তো এমন না যে কোনো একটা বিষয় যে আপনি কি মানে উচ্চ কক্ষ মানেন, মানে পিআর সিস্টেম মানেন কি মানেন না। উচ্চ কক্ষ নিম্ন কক্ষে ব্যাপারে যে পিআর সিস্টেম বলা হচ্ছে, সরকার বলছে উচ্চ কক্ষে পিআর হবে, নিম্ন কক্ষে না। তো নিম্ন কক্ষের পিআর আমরা চাই, আপনারা কি এটা মানেন? এই যে এটা যে এক্সপ্লেইন করতে হবে ভোটারদেরকে, এই সময় আছে একটা দুইটা বিষয়, কতগুলো বিষয়। তো প্রতিটা বিষয় যদি জামাতের প্রার্থীরাই যদি বুঝাইতে থাকে, তার নিজে প্রচার করবে কেমনে? সে তো পিছায় পড়বে, ধরা খাবে। তো গণভোট নিয়ে, যেই গণভোটের প্রতি তাদের এত মানে আগ্রহ, সেই গণভোটের বিষয়বস্তু নিয়েই তো তারা যাওয়ার সময় পাবে না। কারণ এমন একটা দিনে, যেদিন হচ্ছে সংসদ নির্বাচন, সবার ফোকাস পয়েন্ট থাকবে হচ্ছে মানে তার এলাকায় কে জিতবে কে হারবে। গণভোটে হারলে জিতলে তো ক্ষমতার কোনো ইয়ে হবে না। ওটা হারলে কি না হারলে কি, ওটা তো মানুষ ওটা বোঝেই না যে গণভোট দিয়ে কি মানে আমার প্রার্থী জিতবে, এই এলাকার এমপি কি হবে, এটা কি নির্ধারিত হবে না। তো ওইটা তো তার কাছে কোনো মূল্য নাই। এটা বাস্তবতা। আমরা তো বাস্তবতার বাইরে যে অনেক কিছু করতেছি, কিন্তু বাংলাদেশের বাস্তবতাটা হলো যে এই যে জুলাই সনদ, পিআর সিস্টেম, এইগুলি বোঝার মতন সাধারণ মানুষের এত আগ্রহ নেই, এত বোঝেও না। তো সেই স্তরে আসলে না আপনি মানে কি 84টা পয়েন্টে একমত, 48টা না 30টা পয়েন্টে মানে কোনো নোট অফ ডিসেন্ট নাই, এই সমস্তগুলি আপনি বুঝাইতে বুঝাইতে এক একটা ভোটারের পিছনে আপনার 1 ঘন্টা যাবে। তা আপনি লক্ষ লক্ষ মানুষের কাছে যাবেন কিনা? তো এইসব মিলায় আসলে আমার যেটা ধারণা যে বড় ধরনের একটা ধরা খাইছে কিন্তু জামাত। কারণ জামাত ঐক্যমত্য কমিশনের যেখানে আলোচনা হচ্ছে, সেখানে বলাই হচ্ছে যে 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 বিষয়ে ঐক্যমত্য হবে সেই সব বিষয়গুলো আইন হবে, সংবিধানের অংশ হবে। আর যেগুলিতে ডিসপুট আছে, মনে করেন কোন একটা পয়েন্টে যেখানে হয়তো বিএনপি রাজি না, জামাত রাজি, আবার কোন একটা পয়েন্টে
জামাত রাজি, বিএনপি রাজি না, ওই পয়েন্টগুলি বাদ যাবে। কিন্তু আপনি বাদ যাওয়া বিষয়গুলো নিয়ে আপনি যদি আন্দোলন করেন, তাহলে ঐক্যমত্য কমিশনে বৈঠকটা কেন? ঐক্যমত্য কমিশনে দরকার কি? তাহলে সরাসরি সরকারের বিরুদ্ধে, মানে ওই প্রাথমিক শিক্ষকরা যেমন দাবি যে তাদের এই গ্রেড দিতে হবে, অন্যান্য ইবদাদিয়া মাদ্রাসার যে শিক্ষকদের দাবি, তারা তাদের মতন দাবি নিয়ে আন্দোলন করলেই হয়। তাহলে তো ঐক্যমত্য কমিশনের কোনো দরকার নেই। সব মিলায় এই আন্দোলনটা একটা ভুল কর্মসূচি ছিল। হয়তো চিন্তা ছিল যে আন্দোলন করতে করতে যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে জয়ী হয় অতীতের দৃষ্টান্ত অনুসরণ করে। কিন্তু অতীতে তো যার বিরুদ্ধে আন্দোলন করা হয় সে তো রাজনৈতিক সরকার, আর এই সরকারটা কার? এটা তো জামাতের সরকার। এই সরকার কার? এটা তো বিএনপির সরকার। তো তাহলে নিজের সরকারের বিরুদ্ধে নিজে আন্দোলন হয়। ধরেন শেখ হাসিনা ক্ষমতায় আওয়ামী লীগ আন্দোলন করলো, সবাই বলবো যে এটা লোক দেখানো, এটার পরে মানুষের আস্থা হবে না। তো ইনু সরকারের বিরুদ্ধে জামাত আন্দোলন করবে, এটা মানুষ বলবে দূর নিয়া, তোমরাই আন্দোলন করে তো তারে ক্ষমতায় আনছো, এটা আবার কি ধরনের আন্দোলন এই সরকারের বিরুদ্ধে? এটা জমবে না, এটা জমবে না। আপনি সাংগঠনিক শক্তি দেখাইতে পারেন আপনার লোকজন নিয়ে, কিন্তু পাবলিক রেসপন্স হবে না। এখন আমার ধারণা যে জামাত কি হিসাব করছে জানি না, হয়তো মনে করছে যে এই হিসাব করে সে একই সঙ্গে সরকারকে, বিএনপিকে বেকায়দায় ফেলবে, সে হয়তো একটা বিশাল একটা জোট হিসাবে বা আবির্ভূত হবে। কিন্তু আন্দোলনটা সঠিক হলো না, এবং শেষ পর্যন্ত বিএনপিও তার শতভাগ লক্ষ্য অর্জন হয়নি, কিন্তু জামাতের লক্ষ্য অর্জন না হওয়ার অংশটা আরো বেশি। বিশেষ করে গণভোট, যেটাকে ফোকাস পয়েন্ট করছিল তারা নভেম্বরে দিতে হবে, তারপরে হবে এটা, সেই জায়গাটা কিন্তু শেষ হয়ে গেল। এইটা আর জমবে না আমার ধারণা। এই আন্দোলন করে এখন সবার, দেখেন আজকে দেখলাম যে এনসিপি প্রাথমিক প্রার্থী তালিকা নাকি আজকে নাকি কালকে তারা ঘোষণা করবে। এখন সবাই নির্বাচনমুখী, এবং বিএনপি নির্বাচনমুখী করতে পারছে, সেই অর্থে বিএনপি কিন্তু আগায় গেল। হিসাব করেন, যদি আপনার মতামত থাকে মতামত দেন, মাথা গরম করেন না। আবার আমার এইটা যেহেতু জামাত সম্পর্কিত আলোচনা, তো জামাতের এরা দেখি যে মানে খুবই রিয়াক্ট করে। ভাই রিয়াক্ট করেন না, সুচিন্তিত মতামত। কারণ সামনে যে রাজনীতি, এটা মাসলের রাজনীতি না, এটা হলো যুক্তিতর্কের রাজনীতি। সেই যুক্তিতর্কগুলো ঠান্ডা মাথায় উপস্থাপন করেন। আমি পড়বো, দেখবো, তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।